নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আলোচিত বিবরণমূলক রচনা নিয়ে আয়োজিত আজকের শিখনে অংশগ্রহণের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এই শিখনটি গ্রহণের মাধ্যমে তোমরা বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, কোনগুলো বিবরণমূলক লেখা তা শনাক্ত করে ব্যাখ্যা করতে পারবে এবং প্রায়োগিক লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতামত প্রদান করতেও সক্ষম হবে। চলো আমরা প্রথম ধাপে তথা 3.2.1 বিবরণমূলক রচনার বৈচিত্র্য এই অংশে কাজ আরম্ভ করি। এখানে বলা হয়েছে, নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে। এক এক ধরনের রচনায় এক এক ধরনের বিবরণ থাকে। কোন ধরনের রচনায় কি ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো। প্রথমটি তৈরি করে দেওয়া হলো, লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি করব তাহলে এখানে এই ছক পূরণের কাজটি আমাদের করতে হবে। বিবরণ, যে বিষয়টি আমাদের বাম পাশের কলামে লেখা থাকবে সেই বিষয়টি যখন আমরা বিবরণ লিখব সেখানে কি কি প্রত্যাশা করছি বা কি কি থাকা প্রয়োজন সে বিষয়টি দিয়ে এখানে ছকটি পূরণ করতে হবে। দেখে নেওয়া যাক কি কি থাকতে পারে। ঘটনার বিবরণ যখন আমরা লিখব তখন সেখানে উল্লেখ থাকতে হবে কি ঘটনা ঘটেছে, ঘটনাটি কোথায় ও কখন ঘটেছে, ঘটনার সূত্রপাত কি, ঘটনা ঘটার পর কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, ঘটনার প্রত্যক্ষদর্শী কে বা কারা ছিলেন। এই বিষয়গুলো আমাদের এই বিবরণে উল্লেখ থাকা প্রয়োজন। এরপরে আমরা যখন স্থানের বিবরণ উল্লেখ করব সেখানে থাকবে স্থানটির নাম কি, স্থানটির ভৌগোলিক অবস্থান কোথায়, স্থানটি কোনো ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত কি না, স্থানটির বিশেষ বৈশিষ্ট্য কি, স্থানটির আবহাওয়া কেমন, স্থানটির জনবসতি বা কেমন, এই বিষয়গুলো আমাদের থাকা বাঞ্ছনীয়। এরপরে যখন আমরা স্থাপনার বিবরণ লিখব তখন সেখানে থাকতে হবে স্থাপনাটির নাম কি, স্থাপনাটির আকার কেমন, স্থাপনার অবস্থান কোথায়, স্থাপনাটির অর্থনৈতিক গুরুত্ব আছে কি না সে বিষয়টি তুলে ধরতে হবে, স্থাপনার নকশা কে বা কারা প্রণয়ন করেছেন, স্থাপনাটি কোন কাজে ব্যবহৃত হয় বা হতো, অতীতকালের স্থাপনা হতে পারে বা প্রাচীনকালের স্থাপনা হতে পারে, স্থাপনাটির সাথে ঐতিহাসিক কোনো ঘটনার সম্পর্ক আছে কিনা সে বিষয়টি আমাদের উঠে আসা প্রয়োজন। এরপরে যখন আমরা প্রাণীর বিবরণ লিখব তখন সেখানে থাকা প্রয়োজন প্রাণীটির নাম কি, শারীরিক গঠন কেমন এবং আচরণ কেমন, প্রাণীটির বাসস্থান কোথায়, প্রাণীটি কোন ধরনের খাদ্য গ্রহণ করে, প্রাণীটি মানব জীবনে বা সামাজিক জীবনে উপকারীর ভূমিকা পালন করে কিনা তা উল্লেখ থাকা প্রয়োজন। প্রাণীটি বর্তমানে যথেষ্ট সংখ্যক পাওয়া যায় নাকি বিলুপ্ত তা উল্লেখ করতে হবে, অর্থাৎ প্রাণীটি এখন কি বর্তমানে যথেষ্ট সংখ্যক পাওয়া যায় নাকি বিলুপ্ত প্রায় সে বিষয়টি উল্লেখ থাকা প্রয়োজন। এরপরে বস্তুর বিবরণ দেখো, বস্তুটির নাম কি, বস্তুটি কি কি কাজে ব্যবহার করা হয়, বস্তুটির আকার, রং, ওজন এগুলো কেমন, বস্তুটি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে, বস্তুটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কোনো ভূমিকা পালন করে কি না সে বিষয়টিও তুলে ধরতে হবে। এরপরে আমরা ভ্রমণের বিবরণ যখন লিখে দেব তখন থাকা প্রয়োজন কোথায় ও কখন ভ্রমণ করা হয়েছে, ভ্রমণের উদ্দেশ্য কি ছিল, ভ্রমণে কিভাবে যাওয়া হয়েছিল, ভ্রমণে সঙ্গী হিসেবে কে বা কারা ছিলেন, ভ্রমণে কত টাকা খরচ হয়েছে, ভ্রমণ থেকে অর্জিত অভিজ্ঞতার বর্ণনাও কিন্তু থাকা প্রয়োজন, অর্থাৎ অভিজ্ঞতার বর্ণনা আমাদের থাকবে। অতীতকালের বিবরণ, অতীতকালের বিবরণ লেখার সময় আমাদের খেয়াল করতে হবে অতীতকালে কি ঘটনাটি ঘটেছে, অতীতকালের ঘটনাটি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলছে কি না, অতীতকালের ঘটনাটি কোন প্রেক্ষাপটে ঘটেছে এবং কোন সময়ে ঘটেছে, অতীতকালের সেই ঘটনার সাথে কে বা কারা সম্পৃক্ত ছিলেন, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরে যে কাজটি করব তা হলো বিলেতে 750 দিন, এই অংশটুকু আরেকটি শিখনে পরিণত করব, কারণ বড় শিখন হলে সবার জন্যই একটু সমস্যা মনে হয়।
অল্প অল্প করে শিখি এবং সেটি ভালোভাবেই শিখি। আশা করছি পরবর্তী শিখনে অংশগ্রহণ করবে এবং আমার পাশে থেকে মানসিকভাবে সহযোগিতা করবে। আর এই শিখনে সংযুক্ত থাকায় সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।